রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার প্রবণতা যাদের আছে, প্ল্যান যাদের আছে, যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। উমামা ফাতেমা সে রাত 1টা-2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি প্রথম দেখি, আপনারা জানেন মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 26 তারিখের আগ পর্যন্ত কোনো প্রকারের প্রচারণা চলবে না, কোনো প্রকারের ব্যানার, ফেস্টুন কিংবা অন্য ধরনের কোনো প্রচারণা কার্যক্রম চালানো যাবে না। কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে কি দেখেছি, একাধিক প্যানেলের যারা প্রতিনিধিত্ব করছে, যারা নির্বাচন করছে, তারা অনেকেই দেখছি কিন্তু এই কয়েকদিন প্রচারণা চালাচ্ছে এবং সেই প্রচারণাগুলো বিভিন্ন গ্রুপে দিয়ে প্রচার করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। এটা আমরা মনে করছি স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের একটি বিষয়। আপনারা জানেন সচেতন শিক্ষার্থী ঐক্য যে প্যানেল আছে, সেই প্যানেল থেকে উমামা ফাতেমা তিনি স্বতন্ত্র হিসেবে দাবি করছেন। তো উমামা ফাতেমা গতকাল রাতে আমরা জানি কোনো মেয়েদের হলে রাত 10টার পরে প্রবেশ করা যায় না এবং রাত 10টার পরে সেখান থেকে বের হওয়া যায় না। কিন্তু আমরা দেখেছি উমামা ফাতেমা সে রাত 1টা-2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। এমনকি এখানে প্রথম কথা হলো, এত রাত পর্যন্ত অন্য একটা হলের মেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত নিয়ম চালু হওয়ার আগ পর্যন্ত কার জোরে, কার ক্ষমতার জোরে, কার পাওয়ারের জোরে সে এখানে রোকেয়া হলের মধ্যে ঢুকে রাত 1টা-2টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছে। তাহলে কি উমামা ফাতেমা কি কোনো কারো এজেন্ট কিনা, উমামা ফাতেমা কারো প্রতিনিধিত্ব কিনা, অথবা প্রশাসনটি এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে বিপি হিসাবে নির্বাচিত করে আনবেন? যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। আপনারা জানেন ছাত্রদল প্যানেল থেকে সেখানে যে বিবি প্রার্থী আছেন আবিদ, তিনি কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরো বড় কথা হলো যে পাঠকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই টানা কয়দিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলে পাঠকক্ষগুলোতে গিয়ে ভোট চাচ্ছে এবং তাদের সাথে খুব কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তারা কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে, সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকেই, তাহলে নির্বাচন কমিশন কেন আমাদেরকে, অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষেধ করলো? তো এই স্পষ্টভাবে এই এতগুলো কেস আমরা যে বললাম, এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম এবং আমরা এটাও জানিয়ে রাখলাম ছাত্র দলের প্যানেল থেকে যিনি জিএস প্রার্থী ছিলেন, তিনি কিন্তু ফর্ম তোলার দিন মিছিল নিয়ে গেছেন, স্লোগান দিয়েছেন, হাততালি দিয়েছেন, যেটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং এটা আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি। আমরা এখনো দেখার অপেক্ষা আছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ অবস্থাটা ধরে রাখে, নাকি আগামী দিনে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় না আসবে, কিংবা আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে, সাদা দল নাকি নীল দল, কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে, তারই একটা পায়তারা হিসেবে, তার একটা পরিকল্পনা হিসেবে ডাকসু আয়োজন তারা করছে। সেই কনসার্ন আমরা এখানে জানিয়ে রাখলাম। বিশ্ববিদ্যালয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা খুব জরুরি। ডাকসুর ক্ষেত্রে এতগুলো ঘটনা ঘটছে, লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আর থাকছে না। আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো প্রতি বায়াস, কারো প্রতি নিরপেক্ষ থাকতে পারছে না। এতগুলো ঘটনার পরেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই। এটাকে আমরা তাদের নিরপেক্ষতা লঙ্ঘন হিসাবে দেখছি এবং এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। আপনারা জানেন যে নারী ভোটার যারা আছে আমাদের, 41 জনকে ভোট দিতে হবে একজন শিক্ষার্থী যদি 41 জনকে ভোট দিতে যায়, তার ও নামগুলো দেখতে ভোট দিতে একজনের 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। তো 4টা-5টা করে হল এক একটা ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তো সেখানে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়, যদি সকল শিক্ষার্থী যদি ভোট দিতে চায়, তাহলে সবাই সিরিয়ালে থাকলেও সেই ভোট কাউন্ট করে শেষ করা যাবে না। তখন দেখা যাবে কি এই দিনের ভোট ক্রমান্বয়ে তারা রাতের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতাই সামনে। এতগুলো হল, 18টা হল, কিন্তু ভোট কেন্দ্র রাখা হয়েছে মাত্র 7টি। এগুলোতে কিন্তু কখনোই সারা দিনের মধ্যে ভোট কভার করা যাবে না। এজন্য আমরা বারবার বলেছি অবশ্যই ভোটার কেন্দ্র বৃদ্ধি করতে হবে। বিশেষ করে কৈতমৈত্রী হল এবং মুখানগঞ্জ যে হল যে দুটি আছে, তার পাশে ফজিলাতুন্নেসা হল। তো এই দুটি হলের পাশেই কিন্তু ওখানে সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু চাইলে একটি ভোট কেন্দ্র স্থাপন করা যায়। এটা করা হলে আমরা মনে করছি যে আরো অনেকটা ভোটারের যে চাপ সেটা কমে আসবে এবং দিনের ভোটকে রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার প্রবণতা যাদের আছে, প্ল্যান যাদের আছে, আমরা মনে করবো এটা এরকম যদি প্ল্যান তাদের না থাকে, তারা যেন অবশ্যই ভোট কেন্দ্র আরো বাড়ায়। আপনারা দেখেছেন গতবার যে ডাকসু হয়েছিল, সেখানে কিন্তু দিনের বেলা কোনো রকমের সিরিয়াল ধরে ভোট হয়েছে আর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে রাত 3টার সময়। এইবারের নির্বাচনেও যেন আমরা রাত 3টার সময় ওই ধরনের ফলাফল, রাতের ভোটের ফলাফল আমরা কিন্তু দেখতে চাই না। তো সেই জায়গা থেকে আমরা দাবি করব অবশ্যই যেন ভোট কেন্দ্রগুলো বৃদ্ধি করা হয়। আমরা দেখেছি গত পরশুদিন নির্বাচন কমিশন তারা বলেছে
ক্যাম্পাসে যত ধরনের ফেস্টুন আছে সেই ফেস্টুনগুলো তারা সরিয়ে দেবে, অথবা যেই প্রার্থী যারা আছে তাদেরকে সরিয়ে দিতে বলা হয়েছে। কিন্তু এখানে যাদের টাকার গরম আছে তারা পুরো ক্যাম্পাস ফেস্টুন করে বেড়াচ্ছে। অথচ প্রশাসন স্পষ্ট ঘোষণা দিয়েছে কোনো প্রকারের রঙিন ফেস্টুন এই সময়ের মধ্যে থাকতে পারবে না। কিন্তু সেই রঙিন ফেস্টুনগুলো আপনারা এখন আশেপাশে তাকালে দেখতে পারবেন, সেই রঙিন ফেস্টুনগুলো কিন্তু এখন পর্যন্ত আছে। প্রশাসন নিজেও সরায়নি এবং ওই প্রার্থীদেরকেও সরানোর জন্য কোনো রকম চাপ প্রয়োগ করেনি কিংবা বাধ্য করেনি। তো যদি প্রশাসন এই ধরনের বাধ্য না করতে পারে, এতটুকু গার্ডস, এতটুকু সাহস যদি প্রশাসন দেখাতে না পারে, তাহলে এরকম একটি ডাকসু, এরকম রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী একটি ডাকসু তারা বাস্তবায়ন কিভাবে করবেন, আমরা সেই বিষয়ে আমাদের শঙ্কা জানিয়ে রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বিগত ডাকসুতে যিনি জিএস ছিলেন গোলাম রাব্বানী, সেই গোলাম রাব্বানীর মাইম্যান পাইটু ছিলেন জুলিয়াস সিজার, যিনি 18 নির্বাচনের পরে যখন আমি নিজে যখন ইসলামুল্লাহ শিক্ষার্থী, আমরা যখন সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীদের আবাসিক সিটের জন্য কথা বলতে গিয়েছিলাম বিপিন নুরু সহ, তখন কিন্তু আমাদের উপরে অ্যাটাক করেছিল সেই জুলিয়াস সিজার, এই জুলিয়াস সিজার এবং তার সাঙ্গপাঙ্গরা। সেই ডাকসুর পরে আমরা সেটার অভিযোগ দিয়েছি, প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। বরং 5 আগস্টের পর এখন আমরা দেখছি সেই জুলিয়াস সিজার সে আবার এই ডাকসুতে ভিপি পদে পদপ্রার্থী হয়েছে। এবং আমরা এতজন অভিযোগ জানানোর পরেও, এত আন্দোলন করার পরেও প্রশাসন কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি এবং তার যে ভিপি পদপ্রার্থী সেটা প্রত্যাহার এখন পর্যন্ত তারা করাতে পারেনি। তো যদি এটা নাই পারে, যদি একইভাবে ছাত্রলীগের খুনি, যারা ছাত্রলীগের সন্ত্রাসী, আমাদের উপরে, আমাদের গায়ের উপরে হামলাকারীদের সাথে আমরা একই ডাকসুতে প্রার্থিতা করবো কিনা, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি শঙ্কার বিষয়। আপনারা জানেন সলিমুল্লাহ মুসলিম হলে জুলিয়াস সিজার ছিল জিএস প্রার্থী, সেই জিএস প্রার্থী থেকে জুলিয়াস সিজার তার যখন প্রতিদ্বন্দ্বী হয়েছিল ফরিদ, সেই ফরিদ তার প্রতিদ্বন্দ্বী কেন হয়েছিল, সেজন্য রাতের অন্ধকারে সেই ফরিদকে হল থেকে মেরে মেরে, তার মুখের মধ্যে 12টি সেলাই লেগেছিল, সেই ফরিদকে মেরে মেরে হল থেকে বের করে দিয়েছিল। সেই সিজার যদি এই ডাকসুতে আবার ভিপি প্রার্থী হয়, তাহলে এই ডাকসুতে আমরা যারা প্রার্থী হয়েছি, ডাকসুর পরে আমাদের প্রাণের আশঙ্কা আছে, সেটা আমরা মনে করছি। আমাদের নিরাপত্তার দায়িত্ব এই প্রশাসন নেবে কিনা, সেই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রেখে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর যেন জুলিয়াস সিজার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, যারা নিরাপত্তা মঞ্চ সহ আরো বিভিন্ন ছাত্রলীগের যে প্রোপাগান্ডা মেশিনগুলো ছিল, সেগুলোর মাধ্যমে এখন আবার পুনরায় ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা যে প্যানেল যারা করছে, তাদের ব্যাপারে যেন প্রশাসন উদ্যোগ নেয়, সেজন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানিয়ে রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সচেতন শিক্ষার্থী সংসদ আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম। আমাদের দাবি থাকবে আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন এবং এই ডাকসু যেন একটি ক্ষমতার লড়াই না হয়ে ওঠে, এই ডাকসু যেন টাকা পয়সা উড়ানোর একটি লড়াই না হয়ে ওঠে, এই ডাকসু যেন শিক্ষার্থীদের অধিকারের জন্য একটি মাধ্যম হয়ে ওঠে, এই ডাকসু যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি টুল হিসেবে ব্যবহার করার সুযোগ পায় শিক্ষার্থীরা। আপনাদের জন্য আমাদের সবাইকে সেজন্য সহযোগিতা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন, আমাদের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত আপনাদের প্রশ্নের সেই উত্তর দেবেন ইনশাআল্লাহ।